দিনের অন্তিম প্রহর চলমান। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবে। তাও সূক্ষ্ম সোনালি মিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনো সন্ধ্যাবেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূর্ব আকাশে ঠিক তার বিপরীত। সেথায় ঘন কালো মেঘ ঘুরঘুর করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমল্লার গুড়গুড়ানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রো ইকোনমিক্সের ওপর ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয়। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালে। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা, এত পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বোঝ হবার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মোড়ানো জীবনে কৃতিক জন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবেই যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্রনেতা থেকে শুরু করে এলাকার ছোট্ট বড় প্রতিনেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারার কৃতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল, মিটিং, কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং থেকে শুরু করে সব কিছুতে কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সময় পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলি আওড়াতো, একটা অপারাগ, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাতে হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয় জয়কারে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে কিছু করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সব কিছু সব কিছু ছেড়ে হাজার মাইল দূরে এসে ধরা বাধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের ওপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানে স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনা বই কি কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বিভৎস। যেই কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদম বাইরে পাই বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেট কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছেও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতেই আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা, কি করেনি ও? কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্ন ছাড়া আরও 3জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি।
এলিসা, অর্ণব আর সায়রী পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট্ট। কৃতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের অরুর ওপর আকাশ সম রাগ, জিদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর ওপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহু দূরে ফেলে রেখে আসা সেই পুরনো মায়া ডোরে। কেনই বা পারবে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়ন বরণও তেমন ছিল। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ের কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না, কোনো কালেই করে না। তবু রিট মাঝারে কেন এই পাহাড় সমদূরত্ব? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তরই নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরে লক খুলিয়ে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। হলরুম না, পুরো বাড়ি খুঁতখুঁতে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে ভ্রু কুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে তাহলে অরু কোথায়? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও ঘুণাক্ষরও কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটাকে আশ্চর্য। বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। এক চোখে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতেই দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালিকের মতো চওড়িয়ে গাল লাল করে দেবো। কৃতিকের বাংলা ইংরেজি মিলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের নাই দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃতিক দুকদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল, নিজে সারাদিন বেয়াদবি করে, বিড়ালটাকে বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছাড় মারি। ডোরার দিকে থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালিকটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে, একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, অরু, হ্যাঁ অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাট ধরে বের করে দেবো আমি। অরু। ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকে। দেখলো কাউচের ওপর জুভু ধুবু হয়ে কমফোর্টের মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথা চাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু কেটে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু। অরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিঁধছে। মনে হচ্ছে গলার স্বর বের হওয়ার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে। অরু। এবার গলার স্বরটা আরো খানিকটা নরম শোনালো ওর।
একবার, দুইবার, তিনবারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সব কিছুকে সাইডে সরিয়ে দু হাতে অজলা করে ধরল অরুর জ্বরে লাল তকতকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু, হ্যাঁ অরু, হার্টবিট, ক্যান ইউ হিয়ার মি? এই প্রথম মনে মনে নয় বরং মুখ ফুটে অরুকে আদরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতে খেয়াল নেই, ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ঢুলু ঢুলু করে চোখ খোলে অরু। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়াপে। জ্বরের ঘরে দু হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে অরু। কৃতিক সে অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশ করে শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। অরু জ্বরে পড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘুরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃতিকের কান অবধি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের ওপর উঠে বসে। কমফোর্টের সহই আল গোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরে ওমে মুহূর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কে সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবারও বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি? কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝেই নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের ওপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পলিশ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পরিশ দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না? সব সময় কষ্ট দেই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করবো বল, তোর জন্যই আমি এমন। ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই। তাই দুশ্চিন্তামুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয় কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়ে এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে, ঠিক ছোট্টবেলার মতন। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মিলাচ্ছে। বিস্ময়ে বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সব সময় রাতের বেলা উদয় হন কেন বলেন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো। কি বলেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম। নিজের কাজ, যে কে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়,
সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতন ওপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়। আপনার মা তো কোম্পানির চেয়ার উইম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃতিক ভাইয়ার সম্পর্কে জটিলতা তো জানেনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করেছে, সে অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবের কোনো অধিকার নেই। তাই নিজের আর ওর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটারই ব্যবস্থা করা আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়। নিতান্তই ঠেকাই পড়ে মাকে নিয়ে এত দূরে এসেছে। অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়। তাই ওসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো। আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান করবেন। প্রত্যয়ের সাথে সাথে অনু নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণী। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাপদাহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরুর যেচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে অরু। সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রো ইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসে থামলো অরু। সেই যে প্রথম দিন এসে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অব্দি মারায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুরে। সেই কখন থেকে দরজার সামনে শটা দাঁড়িয়ে আছে অরু। নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কী না কী করছে কে জানে। দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে আকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দোকানে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গেলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মেরিয়ে দিল অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগে কৃতিক বলল, দরজা খোলাই আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে ট্রাউজার আর টি শার্ট দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্র বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডেলউড পারফিউম আর মাতাল করা পুরুষালী গন্ধ মোমো করছে। কৃতিকের রুমে কৃতিকেরই সামনে দাঁড়িয়ে অরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুঘ্রাণ বেরোচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরু অন্য মনটা বলে উঠল, ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তবা তবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ভ্রু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে?
ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়, নিশ্চয়ই ঘাপলা আছে। সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কৃতিক। তবুও অরুর উদ্দেশ্যে ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর ওরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি আমার, স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্য টর্তব্যের ধারি না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল। দিন না প্লিজ। অরুর অনুরোধ বোধ হয় কাজ হলো। কৃতিক অরুর মুখের ওপর নিজ তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দেবো, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে দু আঙুলের ওপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগে কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিক মতো করতে পারিস না। বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলি ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তীর্যক চোখে অরুর আগা গোড়া বরফ করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো কালো লম্বা চুল, সব কিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখায় ফর্সা শরীরটা যেন জল জল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করলো। গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ওপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টায় অরু 5 মিনিট ঠিকমতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর, বোরিং। কি বোরিং? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল অরু। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়ালই নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষু থেকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন, কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলে, একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল অরুর মুখের পানে, তারপর বেশ সাবলীলভাবে জবাব দিল। ওকে ফাইন, ইউ ক্যান গো। সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেন পাথর নেমে গেল, চোখ দুটো ছিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো ওর আর কোনো কাজ নেই, তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে দুহাত গোজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জল জল করছিল ওর। বিকেলবেলা এলিজা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমেটরিতে। গত সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিশ নেই। এলিজার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকে বিভিন্ন পকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পয়সা ওর বাবা
বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসাকে সেই সব টাকা পোকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই কৌশলে এলিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারেন্টি কী? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃতি, কর্ণব আর সায়রের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিসা, অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই একই পিছু টানোকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যিই ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমোট হয়ে কুণ্ডলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝে ক্যাথলিনের সাথে কী থেকে কী হয়ে গেল। ওরই বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে। ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাথরিন মেয়েটা জেকেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁস ফোঁস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগে বোঝা উচিত ছিল, ও যার লেজে পা দিয়েছে সে কোনো ডোরা সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাইগেন। এলিসা ভ্রুকুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো। একটা মেয়ের চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা যে ছেলেরা আদৌ তা বুঝতে পারিস? ভালো বলিস আর খারাপই বলিস, যে একটা হার্টলেস একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল। অর্ণবের কথায় ডরমিটরির গেটে এসে হাঁটার গতি থেমে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিনই ওরুকে ব্যাক স্টেজের বেসমেন্টে আটকে রেখেছিল। আরও একবার চমকালো এলিসা, মুখ ফুটে বলল, ক্যাথ হঠাৎ এসব কেন 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 করতে যাবে? অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, এ তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল। হাত ধরেছিস কোন অধিকারে, হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, আমি তোকে ভালোবাসি, বিয়ে করব। তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারই ধরেছি। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একটানা ৮ ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস দেখে বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। এলিসাকে দেখে পুনরায় আরও এক দস্তুর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শকটাও কৃতিক ইচ্ছা করে দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিসা অর্ণবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলিস কাজটা ঠিক করেছে? জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি। আর আজ আবারও একই ভুল করেছো, তাই আজও শাস্তি দিব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, শায়ার ওয়াজ কমপ্লিটলি রাইট। হি ওয়াজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার। হোলি শিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার উপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে। এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করল অরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়া নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত।
তারা কী নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে অরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শোধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে আবার নাও হতে পারে। অরু ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যায় রাতে পাহাড়ের কোল ঘেঁষে উচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করেছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকেই নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়াল রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুণ নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবতে পারেনি অরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পেছনে ছুটেছেও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমানে কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে ঘর কোনো মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধহয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জলে ভেজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। অরুও দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসমভূমিতে। ঘাস আবৃত জমিনে দুহাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলে নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়ে কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতে আকস্মাৎ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভার সাইজ টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতিককে দেখে ও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনে আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাঁচকা টান দিয়ে ওকে দাঁড় করায়। অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি জানিস তো সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত। হি ইজ এ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবীর দুজনের সাথেই একত্রে লিভ টুগেদারে আছে বাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুজনার সাথে একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসলো। কষ্ট পেয়ে মেয়েটা বোধহয় বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথার জবাব দিয়ে বলে, ট্রিও রিলেশনশিপ, এর বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শখ নেমে বুঝতে পারছে না অরু। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে।
তুই বসে বসে তোর প্লে বয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। অরুর ভ্রম ভেঙে গেলে ও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় অরু আবারও অসহায় দৃষ্টিতে নিখিলদের দিকে তাকালো। পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনো না। তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। অরু দু কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দিব, এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শোধায়, আর ইউ শিওর যা চাইবো তাই? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথায় কৃতিক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করলো। মনে মনে ভাবল, পিচ্ছি মেয়ের মায়ায় পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট, হ্যাট, ওয়ালেট, সিগারেট সব কিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে আসবো। অরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাধে বলি? নিশুতির হাতে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরে ঝিরে মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে অরু। যদিও ভেতরের কষ্টটা আকাশসম, তবু কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছ, যার দরুন হেঁচকিয়ে ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুই হাত কৃতিকের কাঁধের ওপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময় নীরবতা ভেঙে অরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য?